আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 2 এক্সপ্লেন করব। এর আগের পার্ট না দেখে থাকলে কমেন্ট বক্সে থাকা লিংক থেকে দেখে আসতে পারেন। আজকের এই পর্বে বিভিন্ন ধরনের রহস্যের জট খুলতে চলেছে। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখতে পাই চিং হুয়ান সেই ডিমন রাজার কাছে এসে বাবা বলে ডাকে। আসলে চিং হুয়ান আর কেউ নয়, বরং এই লোকটার মেয়ে ছিল, অর্থাৎ সে ছিল ডিমন রাজকন্যা, যে কিনা এই ক্ল্যানে এসে ইচ্ছে করে এতদিন অভিনয় করেছিল। বাইজির মন জয় করে এখানেই থাকছিল যেন সে তার বাবাকে এখানে থেকে মুক্ত করতে পারে। আসলে এই সব কিছুই ছিল তাদের প্ল্যানের অংশ। লাস্ট টাইম সে যখন তার বাবার রুমে প্রবেশ করেছিল তখন সে তার বাবার সঙ্গে কথা বলেছিল আর তার বাবাকে এখানে থেকে মুক্ত করার চেষ্টা করেছিল ওই দিনই। কিন্তু সে তার বাবাকে এখানে থেকে মুক্ত করতে পারেনি, কারণ এই কক্ষে এমন এক ধরনের ধোঁয়া ছড়ানো হয় যেই ধোঁয়ার কারণে তার বাবার সমস্ত শক্তি সিল হয়ে গিয়েছে। এই ঔষধের অ্যান্টিডোট যতক্ষণ না সে গ্রহণ করবে ততক্ষণ সে এখানে থেকে যেতেও পারবে না আর বাঁচতেও পারবে না। এজন্য চিং হুয়ান ইচ্ছে করে সেই পয়জনের হালকা গন্ধ নেয় আর অজ্ঞান হয়ে থাকার ভান করে, যেটা দেখে বাইজি তার জন্য কান্নাকাটি করে সেই ঔষধ নিয়ে আসে এবং তাকে খাওয়ায়। কিন্তু সে কৌশলে এই ঔষধটা নিজের মুখ থেকে বের করে নেয় আর এখন সে ওই ঔষধ নিয়ে সে তার বাবাকে দেয় আর তার বাবাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেয়। এখন তার বাবা তাকে জানায় সে এখানে দীর্ঘদিন থাকার কারণে কুমফু ভুলে গিয়েছে। এই মাউন্টেনের শত শত সদস্য আছে আর তারা শুধুমাত্র 2 জন, এজন্য এখানে থেকে বের হওয়া তাদের জন্য এত সহজ হবে না। চিং হুয়ান তার বাবাকে বলে, আমি আপনাকে আমার নিজের জীবনের বিনিময়ে হলেও বাঁচাবো। তখন তার বাবা তাকে বলে, আমি এত কষ্ট করে তোমাকে বড় করেছি মেরে ফেলার জন্য, তবে তোমার যে বরফের পাওয়ার আছে সেটা আমাদেরকে এখানে থেকে বের হতে সাহায্য করতে পারে। এটা বলে সে নিজের মেয়েকে সেখানে নিয়ে বসায় আর চিং হুয়ানের ভেতরে থাকা সেই বরফের পাওয়ার জাগ্রত করে দেয়, যার ফলে সে অনেক শক্তিশালী হয়ে যায়। এবার সে তার বাবাকে নিয়ে সেখানে থেকে বেরিয়ে আসে। যখন তারা চলে যাচ্ছিল তখনই বাইজি তাদের সামনে চলে আসে। চিং হুয়ানের বাবা তাকে বলে সে যেন তার সঙ্গে লড়াই করে, কিন্তু সে বলে আমি তাকে মারতে পারবো না বাবা, কারণ সে আমার হাজবেন্ড আর আপনার জামাই। বাইজি এখন তাকে জিজ্ঞাসা করে তুমি আসলে কে? তখন সে বলে আমি হলাম নি চিং হুয়ান, আমি হলাম সেই ডিমন রাজকন্যা যাকে তোমরা খুঁজছিলে। বাইজি তখন হেসে বলে, যাক অন্তত তুমি তোমার নামটা তো সঠিক বলেছ, বাকি সবই তো মিথ্যে বলেছ আমাকে। সে তাকে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে সে যেন তাকে আর তার বাবাকে এখানে থেকে যেতে দেয়, কিন্তু সে তাদেরকে যেতে দিচ্ছিল না। বিশেষ করে বাইজি এত বড় একটা ধোঁকা পাওয়ার পরে বারবার চিং হুয়ানকে অপমান করে যাচ্ছিল। তখন চিং হুয়ানের বাবা তাকে বোঝায় তারা যেই বইয়ের জন্য তাকে আটকে রেখেছে সেই বই সে নিজে লেখেনি, এখানে তার কোনোই দোষ নেই। একই সাথে চিং হুয়ান তাকে রিকোয়েস্ট করতে থাকে তার বাবাকে ছেড়ে দিতে, সে চাইলে তাকে মেরে ফেলতে পারে। বাইজি চেষ্টা করেও তাকে মারতে পারে না, তার কষ্ট হয়। যখন তার বাবা এটা বুঝতে পারে তখন সে তাকে এটা ওটা বলে আরো বেশি ইমোশনাল করে দেয় আর নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে সেখানে থেকে নিজের মেয়েকে নিয়ে চলে যায়। কিন্তু বাইজি চিং হুয়ানের ওপরে ভীষণ কষ্ট পায়। চিং হুয়ানও অনেক কষ্ট পাচ্ছিল তাকে ধোঁকা দেওয়ার কারণে। সেদিন তারা বাবা আর মেয়ে মিলে একটা গুহায় চলে আসে। সেখানে এসে তার বাবা তাকে বলে দেয় কোথায় বই আছে। তখন সে ওই পাথরে চাপ দেওয়া মাত্রই একটা মিং বই নামে বই বের হয়ে আসে। তখনই সেখানে বাইজি চলে আসে আর তাকে আঘাত করে সেই বইটা নিয়ে নেয়। তখনই চিং হুয়া বুঝতে পারে এটা বাইজি নয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে আসল বাইজি চলে আসে। আসলে এটা বাইজি ছিল না, বরং বাইজির রূপে এটা ছিল লিন ইউ। বাইজিকে এখানে দেখে তো সে অনেক বিরক্ত হয়। মেয়ের পিছু করে সেখানে মাস্টার আর তার দলবলও চলে আসে। বাইজি এখানে তার মাস্টারদেরকে বাধা দিয়ে বলে সে যেন চিং হুয়ান আর তার বাবার কোনো ক্ষতি না করে। তারা যেই বই চেয়েছিল সেই বই তো তারা পেয়ে গিয়েছে। কিন্তু মাস্টার তার উপরে অনেক রেগে যায় আর বলে তুমি কিভাবে এমন একটা মানুষের সাপোর্ট করতে পারো? তোমার কি মনে হচ্ছে আমি তাকে এমনি আটকে রেখেছিলাম? সেই বই পুরোটা মুখস্থ করেছে, এমনকি এই বইয়ের ভালো ভালো সব কুমফু এবং জাদু ব্যবহার করে সে খারাপ কাজে লাগায়। একমাত্র এজন্যই আমরা তাকে বন্দি করে রেখেছিলাম, যেন সে অন্য কারো ক্ষতি করতে না পারে। পেছনে থেকে চিং হুয়ান চিৎকার দিয়ে বলে ওঠে তার বাবা এই সব কোনো কিছুই করেনি। সে জানে তার বাবা এই বইয়ের কোনো কিছুই ব্যবহার করেনি এবং এসব কিছুই করতে পারে না। তখন সে বলে তার বাবার মধ্যে এমন কোনো জাদু শক্তি নেই, কারণ তার বাবার সমস্ত জাদু শক্তি সে তার মেয়ের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। চিং হুয়ানের বাবা যখন বুঝতে পারে যে অবস্থা অনেক বেগতিক হয়ে যাচ্ছে তখনই তিনি নিজের পাওয়ার ব্যবহার করে তার মেয়েকে জাগ্রত করতে শুরু করে দেয়। এটা দেখে বাইজি চিং হুয়ানের কাছে যায়। চিং হুয়ানের প্রচন্ড মাথা ব্যথা করছিল, সে বুঝতে পারছিল না তার সঙ্গে এসব কি করা হচ্ছে। কিন্তু মাস্টার বুঝে যায় যে তার বাবা তাকে জাগ্রত করছে। তখনই চিং হুয়ান জাগ্রত হয়ে যায় আর প্রচন্ড পাওয়ারফুল হয়ে যায়। সে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং সবার উপরে অ্যাটাক করতে শুরু করে। বাইজি তার শ্বশুরকে বলে আপনি বাবা হয়ে নিজের মেয়ের সঙ্গে এমনটা কিভাবে করতে পারেন? তখন চিং হুয়ানের বাবা হাসতে হাসতে বলে সে হলো আমাদের রক্ষক, সে কোনো ডিমন নয়, সে হলো পরী। সে আমাদেরকে বাঁচানোর জন্যই নিজের জীবন স্যাক্রিফাইস করে বরফে পরিণত
পরিণত হয়েছিল, আর এখন সময় হয়েছে আবারও তাকে স্যাক্রিফাইস করার। এটা বলে তিনি হাসছিলেন, আর এই সব কিছু শুনে বাইজি ভীষণ রেগে যাচ্ছিল আর কষ্টে কান্না করছিল। এদিকে চিং হুয়ান তাদের সঙ্গে লড়াই করছিল। এটা দেখে সে তাদেরকে বাঁচানোর জন্য চিং হুয়ানের সামনে চলে আসে। তাকে দেখা মাত্রই বাইজির জ্ঞান ফিরে আসে। সে তাকে মারে না, আর তাদেরকে বাঁচানোর জন্য সেখানে থেকে দৌড়ে পালায়। বাইজিও তার পিছু পিছু চলে যায়, আর এখানে মাস্টার চিং হুয়ানের বাবাকে মেরে ফেলে। বাহিরে বাইজি যখন চিং হুয়ানকে গিয়ে ডাক দেয়, তখন চিং হুয়ান আবারও সে পাওয়ারের বশে চলে এসেছিল। সে তার গলা চেপে ধরে। বাইজি বারবার তাকে মনে করানোর চেষ্টা করে যে সে তার হাজবেন্ড। তখনই আস্তে আস্তে চিং হুয়ানের সবকিছু মনে পড়তে শুরু করে। যখন তার সবকিছু মনে পড়ে যায়, তখন সে বাইজিকে ছেড়ে দেয়। এই সব কিছুর জন্য তার ভীষণ খারাপ লাগে। বাইজি তাকে বলে, তুমি মন খারাপ করো না, আমি সবসময় তোমার পাশে আছি, আমি তোমাকে প্রোটেক্ট করব। তখনই সেখানে মাস্টার চলে আসে আর চিং হুয়ানকে মারতে চায়, কিন্তু বাইজি তার মাস্টারকে বাধা দেয়। এতে তার মাস্টার ভীষণ রেগে যায়। সে তার মাস্টারকে বলে, সে যেমনই হোক না কেন, সে আমার ওয়াইফ, আর সে আমার জীবন বাঁচিয়েছে। সে তো আপনাদের কোনো ক্ষতি করেনি, তার বাবা ক্ষতি করেছে। আমি তাকে কিছুতেই মারতে দেব না। তাকে মারতে হলে আমার ওপর দিয়ে যেতে হবে। তার এইসব কথা শুনে চিং হুয়ানের অনেক ভালো লাগে। বাইজি এবার তাকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু চিং হুয়ান তাকে বলে, আমি তোমাকে মুক্তি দিলাম। এটা বলেই সে তাকে ধাক্কা দেয় আর নিজে পাহাড় থেকে লাফ দেয়। বাইজি তাকে বাঁচাতে চাইছিল, কিন্তু তার মাস্টার তাকে ধরে রেখেছিল এবং অনেক খুশি হয়ে গিয়েছিল। চিং হুয়ান এমনটা করেছিল যেন সে তাদের আর কোনো ক্ষতি না করে, এমনকি তার হাজবেন্ডেরও কোনো ক্ষতি করতে না পারে। মানুষের ভালোর জন্য এবার সে নিজের জীবন স্যাক্রিফাইস করলো, আর এটা দেখে বাইজি ভীষণ কষ্ট পেল। সেই দিনের পর থেকে বাইজি মাউন্টেন ছেড়ে দিয়েছিল। সে আর তাদের সদস্য থাকেনি এবং নিজে আলাদা একটা জায়গায় এসে বসবাস করে। সে তার বাকিটা জীবন এখানেই একা একা কাটিয়ে দিয়েছে। সে প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনো সে চিং হুয়ানকে ভুলতে পারেনি। সে বলছিল, এই জীবনে আমি তোমাকে না হয় না পেলাম, কিন্তু পরের জীবনে আমি তোমাকে পেতে চাই। এভাবেই তাদের এই জীবন শেষ হয়ে যায়। আর ওইদিকে ফুলপরির একটা পাপড়ি ঝরে যায়। এখন পৃথিবীতে আবারও তাদের দ্বিতীয়বার জন্ম হয়। বাইজিকে আবারও একটা রাজ্যে দেখানো হয়। সে বেশ অসুস্থ ছিল, তার অবস্থা খারাপ ছিল। তার সঙ্গে একটা প্রহরী কথা বলছিল। সে বলছিল, আপনি লিন রাজ্যের প্রিন্স হয়েও এই রাজ্যে এসে আপনাকে হোস্টেজ হিসেবে থাকতে হচ্ছে। আর এই সেং রাজ্যে আসার পর থেকে প্রিন্সেস আপনার সঙ্গে খুবই দুর্ব্যবহার করে যাচ্ছে। আসলে এগুলো প্রিন্স হিসেবে আপনার জন্য খুবই অপমানজনক। তখন বাইজি বলে, আমি তো সেং রাজ্যে হোস্টেজ হিসেবে এসেছি, তাই আমাকে উনার কথা শুনেই চলতে হবে। এখন তারা সেং রাজ্যের রাজকুমারীর সঙ্গে দেখা করতে যায়, কারণ রাজকুমারী তাকে ডেকে পাঠিয়েছে। রাজকন্যার হেরেমে যাওয়ার পরে সে প্রথমে তার কাছে মাফ চেয়ে বলে, আসলে আমি অসুস্থ ছিলাম, এজন্য এখানে উপস্থিত হতে আমার একটু দেরি হয়ে গিয়েছে। এটা শুনে আশেপাশের সবাই তাকে বলছিল হাঁটু গেড়ে বসতে এবং তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু সে কিছুতেই নত হয় না। তার এমন অ্যাটিটিউড দেখে এবার রাজকন্যা বেরিয়ে আসে। আমরা দেখতে পাই রাজকন্যা ভীষণ সুন্দরী। সে বাইজিকে তার কাছে ডাকে, আর তাকে অনেক কাছে থেকে দেখে সে নিজে অনেক ইমপ্রেস হয়ে যায়। সে বলে, আশেপাশের মানুষেরা তো ঠিকই বলে তুমি আসলেই চাঁদ আর সূর্যের মতো উজ্জ্বল। মানে সে তার রূপের প্রশংসা করে। এখানে বলে রাখি, সেং রাজ্যের রাজকন্যাই হলো এখানকার শাসক। যদিও এই রাজ্যে এখনো সে পার্মানেন্ট রানী হতে পারেনি, কিন্তু সে হলো এখানকার শাসক এবং সর্বোচ্চ ক্ষমতাধারী। প্রিন্সেস তাকে বলে, তুমি কি আমার হেরেমের সদস্য হতে চাও? তখন বাইজি তাকে বলে, আপনি কি আমাকে আপনার হাজবেন্ড হিসেবে গ্রহণ করতে চান? এটা শুনে সেখানে থাকা ডিউক ভীষণ রেগে যায় আর তাকে মারতে আসে, কিন্তু প্রিন্সেস তাকে থামিয়ে দেয়। আসলে ডিউকও মনে মনে তাকে পছন্দ করে। সে বলে এই ছেলের বদলে তাকে তার হেরেমে সামিল করতে, কিন্তু প্রিন্সেস তার এই আচরণে একটু রেগে সেখানে থেকে চলে যায়। বাইজিও সেখানে থেকে চলে যাওয়ার পরে ডিউক শুধু প্রিন্সেসকে একটু সাবধানে থাকতে বলে, কারণ বাইজি হলো অন্য রাজ্যের প্রিন্স। তার মনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু প্রিন্সেস তাকে বলে, তার মতো বুদ্ধিমান হতে হলে তোমাকে আরো বেশি বই পড়তে হবে। যখন সে চলে যাচ্ছিল তখন ওপরের ব্রিজ থেকে তারা দুজন তাকে দেখছিল। ডিউক প্রিন্সেসকে বলছিল, আমার মনে হয় না তার প্রতি এত ভালোবাসা রাখা আপনার ঠিক হবে। তখন সে বলে, আমি তাকে কতটা ভালোবাসলে সে আমার গোলামি করবে? এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে বাইজিকে দেখি, সে তার স্বপ্নে আগের জন্মের দৃশ্যগুলো দেখছিল। সে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সে চিং হুয়ানের চেহারা দেখতে পায় না। চিং হুয়ানের নাম বলে চিৎকার দিয়ে সে ঘুম থেকে ওঠে। তখনই প্রিন্সেস তাকে বলে, চিং হুয়ান তো আমার নাম, কিন্তু তুমি কিভাবে জানলে? তখনই সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে তার লোকদেরকে ডাকতে শুরু করে যেন তারা তাকে তার ড্রেস নিয়ে এসে দেয়, কিন্তু সেখানে কেউ ছিল না।
চিংহুয়ান তাকে বলে, তুমি আমার সামনে এত লজ্জা কেন পাচ্ছ? তুমি তো পোশাক পরেই আছো, আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? বাইজি তাকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন? আমি তো বলেছি আমি আপনার হেরেমে সামিল হব না, আর হেরেমে আমাকে এত কি প্রয়োজন? এতদিন হলো আমি এখানে আছি, কখনো তো আমাকে বলেননি। তখন সে বলে, আসলে তোমাকে তো এর আগে কখনো দেখিনি, কিন্তু তোমাকে দেখার পরে মনে হয়েছে তুমি আমার মতোই, তাই আমি খুবই খুশি হব যদি তুমি আমার হেরেমে আসো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এরপরে প্রিন্সেস তার হেরেমের কাজগুলো সারে। এদিকে আমরা প্রিন্স বাইজিকে দেখি। তার লোক এসে তাকে জানায় তাদের রাজ্যে আবারও প্রিন্সেস চিংহুয়ান অ্যাটাক করেছে, তাদের অবস্থা অনেক খারাপ। তখন সে তার লোকের সঙ্গে পরামর্শ করছিল কিভাবে তার রাজ্যের মানুষকে কিছুটা সাহায্য করা যায়। তখনই সেখানে চিংহুয়ান চলে আসে। কোনো অনুমতি ছাড়াই সে ভেতরে প্রবেশ করে বসে পড়ে। তখন রাজা বাইজি তার কাছে যায় আর জিজ্ঞাসা করে সে এখানে হঠাৎ কেন এলো। রাজকুমারী চিয়াংহুয়ান তাকে সেই টাকার নোটটা দেখিয়ে বলে, এটা চিনতে পারছো? 10 লক্ষ টাকার নোট। তুমি দেখছি অনেক বড় হৃদয়ের মানুষ। আসলে বাইজি তার লোকের সঙ্গে একটু আগে এই টাকার বিষয়ে কথা বলছিল, যেটা সে তার লোকদের কাছে পাঠিয়েছে, কিন্তু রাজকুমারী এটা সম্পর্কে জেনে ফেলেছে। এটা দেখে তো বাইজি একটু ভয় পেয়ে যায়। চিংহুয়ান এখন তার গলায় তরোয়াল ধরে। বাইজি তো ভয়ে কাঁপছিল। তখন সে তার গলা না কেটে তার শার্টের বোতাম খুলে দেয় আর তার কাছে গিয়ে তাকে বলে, তুমি কি এখনো বুঝতে পারোনি যে এই শেং রাজ্যের সবচেয়ে পাওয়ারফুল হলাম আমি, আর তুমি আমাকে না জানিয়ে ভেতরে ভেতরে এইসব কিছু করে ফেলছো? তখন বাইজি এই সব কর্মকাণ্ডের জন্য তার কাছে থেকে ক্ষমা চায় আর বলে, আমার দেশের মানুষের জন্য আমার খুবই করুণা হচ্ছিল, এজন্যই পাঠিয়েছি। তখন প্রিন্সেস বলে, বুঝতে পেরেছি, তোমার জায়গায় আমি হলে আমিও হয়তো এই একই কাজ করতাম। তবে তুমি চাইলে আমি হাজারো সৈনিকদেরকে ছেড়ে দিতে পারি, আমি তাদেরকে মারবো না, কিন্তু এজন্য তোমাকে কিছু একটা করতে হবে। তখন সে বলে, আমাকে কি করতে হবে? প্রিন্সেস বলে, তুমি কি এখনো বুঝতে পারছো না? এটা বলে সে তাকে খারাপ ইঙ্গিতে বোঝায়। তখন সে বলে, এমনটা সম্ভব না, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? তখন রাজকুমারী তাকে বলে, তুমি তাহলে আবারও ভেবে দেখো, কারণ হতে পারে আগামীকালকে আমি আমার মাইন্ড চেঞ্জ করে নিতে পারি, তখন তুমি আমার কাছে ভিক্ষা চাইলেও আমি আর তোমাকে এই সুযোগ দেব না। এটা বলে যখনই সে চলে যাচ্ছিল তখনই সে রাজকুমারীকে কিস করে দেয়। এরপরে রাজকুমারী তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এর আগে অন্য কোনো মেয়েকে কিস করেছো? তখন সে বলে, না, এটাই প্রথম। তখন রাজকুমারী বলে, আমি তোমার প্রথম এবং শেষ হতে চাই, আমার পরে দ্বিতীয় কোনো মেয়ে যেন তোমার জীবনে না আসে, আর সেজন্য তোমাকে আমার হেরেমে যোগ দিতে হবে। যদি তুমি আমার হেরেমে যোগ দাও তাহলে আমি তোমাকে সকল ধরনের সাহায্য করতে পারি। তোমাকে আমি প্রমিস করেছি যে তাদেরকে আমি মারবো না, কিন্তু তাদেরকে আমি ছেড়ে দেব এটা কিন্তু হবে না। তাদেরকে আমার রাজ্যের লেবার হিসেবে রেখে দেব, কিন্তু পরবর্তীতে তাদের কি হবে সেটা তোমার উপরে নির্ভর করছে। আগামীকালকে ভেবে আমাকে জানিও। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে যখন প্রিন্সেস হেরেমে যায় তখন ডিউক তার কাজগুলো উল্টোপাল্টা করছিল, এজন্য সে তার উপরে রেগে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে বাইজি চলে আসে। বাইজিকে দেখে তো সে ভীষণ খুশি হয়ে যায়। বাইজি এসে তাকে বলে, আমি আপনার হুকুম মতো আপনার হেরেমে এসে যোগ দিতে চাচ্ছি। এটা শুনে তো সে আরো খুশি হয়ে যায়। সেই দিন রাতে বাইজিকে অনেক সুন্দরভাবে গোসল করানো হয় এবং তার লোকগুলো তাকে ভালোভাবে প্রস্তুত করে বাসর ঘরে ঢোকায়। তখন প্রিন্সেস চিংহুয়ান তার কাছে আসে, তার পাশে শুয়ে পড়ে, তাকে অনেকক্ষণ দেখতে থাকে, কিন্তু তার সঙ্গে সে কিছু না করেই তার পাশে ঘুমিয়ে পড়তে চায়। এটা দেখে বাইজি অনেক অবাক হয়ে যায় আর তাকে বলে, আপনি যে কারণে আমাকে ডেকেছিলেন সেটা না করেই ঘুমিয়ে যাচ্ছেন। আজকের রাতটা খুবই দীর্ঘ হতে চলেছে, তাহলে এই রাতে আপনি কি করতে চান? তখন সে বলে, আমি শুধু তোমাকে দেখতে চাই, তুমি যেভাবে আছো এভাবেই থাকো। তখন সে চিংহুয়ানের কাপড় সরাতে চাইলে চিংহুয়ান রেগে যায়। বাইজি বুঝে যায় যে সে এর আগে কখনোই কোনো ছেলের সঙ্গে ঘুমায়নি। সে বলে, আপনি সত্যি করে বলুন, এর আগে তো আপনি কখনো মনে হয় কোনো ছেলের সঙ্গে ঘুমাননি, তাই না? রাজকুমারী বিষয়টিকে ইগনোর করে আর বলে, তুমি আজকে আমার সঙ্গে যেভাবেই আছো প্রতিদিন এভাবেই থাকবে। যখন তোমাকে আমি আমার রাজা বানাবো সেই দিন আমাদের প্রথম রাত হবে, ততদিন পর্যন্ত আমরা এভাবেই থাকবো আর সারা রাত আমি তোমাকে দেখবো। এটা শুনে বাইজি তার কপালে একটা কিস করে আর বলে, ঠিক আছে, এটাই হবে। এভাবেই তারা দুজন পাশাপাশি শুয়ে সারা রাত কাটিয়ে দেয়। এরপর থেকে প্রতিদিন বিকেলে তারা দুজন অনেক সুন্দর সময় পার করত। রাজকুমার বাইজি তাকে মিউজিক শোনাতো। আস্তে আস্তে তারা দুজন একে অন্যের সঙ্গে ফ্রি হতে শুরু করে। বাইজি তার একটু বেশি কেয়ার করছিল, এটা দেখে তো সে অনেক ইমপ্রেস হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে ডিউক এসে প্রবেশ করে আর তাদের দুজনকে এই অবস্থায় দেখে সে ভীষণ রেগে যায়। সে রাজকুমারীকে বলে, আমি সাংরাজ্যের জন্য এত বছর লয়াল ছিলাম, আর এখন কিনা তুমি আমাকে ধোকা দিয়ে আরেকজনের সঙ্গে প্রেম লীলায় মেতে উঠেছ।
চিং হুয়ান বলে, আমি কাকে ভালোবাসবো নাকি না বাসবো সেটা একান্তই আমার বিষয়, এই বিষয়ে তোমার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। আসলে ডিউক তাকে অনেক পছন্দ করে আর সে চায় রাজকুমারীকে নিজের করে পেতে। যেহেতু রাজকুমারী এখন বাইজির সঙ্গে বেশি ঘনিষ্ঠ হচ্ছে, এজন্য সে ভীষণ রেগে যায় আর তার হাতে থাকা কাচের বোতল ছুঁড়ে মারে। সেই কাচ গিয়ে বাইজির গালে লাগে আর তার গাল কেটে যায়। এটা দেখে তো চিং হুয়া অনেক বেশি রেগে যায় আর তার লোকদেরকে বলে, এক্ষুনি ডিউককে বের করে দাও। তখন ডিউক রেগে বলে, আমি একাই চলে যাচ্ছি। এটা বলে সে চলে যায় আর রাজকুমারী বাইজির কেয়ার করতে শুরু করে। এর কিছুক্ষণ পরে রাজকুমারী চিং হুয়া গিয়ে ডিউকের সঙ্গে দেখা করে। সে তাকে বলে, তুমি কেন এমন মিসবিহেভ করছো? ডিউক তখন তাকে বলে, আমি এত বছর আপনার সঙ্গে লয়াল থাকলাম, আপনাকে এত ভালোবাসি আমি, আপনি এটা বোঝেন, তারপরেও আপনি আমাকে ছেড়ে ওই ছেলের কাছে গিয়েছেন। তখন সে বলে, তুমি আসলে ভুল বুঝছো, আমি হলাম এই রাজ্যের রানী আর তুমি হলে এই রাজ্যের ডিউক। তোমাকে ছাড়া আমি চলতে পারবো, কিন্তু আমি যদি চাই তোমাকে আমি এখানে থেকে বের করে দিতে পারি। তবে আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম তখন থেকে তুমি আমাকে সাহায্য করেছো এই রাজ্য পরিচালনায়। তোমার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে, সেটা হচ্ছে ভাই বোনের। আমি তোমাকে নিজের ভাই মনে করি, সেই হিসেবে একটা ভালোবাসার স্থান তোমাকে আমি দিয়েছি। তাই বলে বাইজির সঙ্গে তুমি নিজেকে কম্পেয়ার করতে পারো না। সে হলো প্রথম এবং শেষ ছেলে যার সঙ্গে আমি শুয়েছি। তাই তুমি তোমার এই রাগ আর পরবর্তীতে বৃদ্ধি করো না। এটা শুনে ডিউক অনেক কষ্ট পায় আর বলে, বুঝতে পেরেছি। এটা বলে সে ওখানে থেকে উঠে চলে যায় আর ড্রিঙ্কস করতে শুরু করে। বাইরে থেকে এই সব কিছু বাইজি শুনে ফেলে। এখন সে ডিউকের সঙ্গে একটা প্ল্যান করে আর প্ল্যান করেই সে এমন একটা কাজ করে যার কারণে পরদিন প্রিন্সেস অনেক রেগে যায় তার উপরে। প্রিন্সেস তাকে আবারও বলে, আমি কতবার তোমাকে বোঝাবো যে তুমি হলো তুমি আর বাইজি বাইজির জায়গায় আছে, তুমি বারবার তাকে নিজের সঙ্গে কেন কম্পেয়ার করছো? এবার ডিউক তাকে বলে, আমি তোমার রাজা হতে চাই, আমি শুধু তোমার হতে চাই। এটা বলে সে তার সঙ্গে সিডিউস করতে শুরু করে। তখন রাজকুমারী রেগে তাকে একটা চড় মেরে দেয় আর তাকে বলে, এখনো বলছি সাবধান হয়ে যাও, তুমি আমাকে বাধ্য করো না তোমাকে মেরে ফেলতে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন সে এতটা রেগে যায় যে সে রাজ্যের সমস্ত কাজ ফেলে যুদ্ধে যাওয়া সমস্ত সৈনিকদেরকে সে ছুটি দিয়ে দেয়, এমনকি তাদেরকে বিশ্রাম নেওয়ার জন্য কিছু ওয়াইন পাঠিয়ে দেয় আরাম করার জন্য এবং আনন্দ করার জন্য। তখনই সেখানে মিনিস্টার চলে আসে আর তাকে বলে, তুমি এসব কি করছো? তুমি কি জানো এটার জন্য পরিস্থিতি কতটা বেগতিক হতে পারে? শত্রুপক্ষ আমাদের উপরে হামলা করে দিলে তখন আমরা কি করব? কিন্তু সে তাকে কোনো উত্তরই দেয় না। সে চুপচাপ বসে থাকে, কারণ তার মনে চলছিল অন্য প্ল্যান। সে শুধু মনে মনে ভাবছিল যে এবার যদি রাজকুমারী বিপদে পড়ে তবেই সে বুঝতে পারবে যে ডিউককে ছাড়া সে এই রাজ্যের রানী হতে পারবে না। একমাত্র ডিউকের কারণেই সে এই রাজ্যের রানী হিসেবে শাসন করতে পারছে, কারণ রাজ্যের সমস্ত ইন্টারনাল বিষয়গুলো এবং যুদ্ধের বিষয়গুলো তো ডিউক নিয়ন্ত্রণ করে। এদিকে বাইজির সঙ্গে যখন রাজকুমারী বসেছিল তখনই একজন প্রহরী আসে আর তাকে খবর দেয় তাদের রাজ্যের বর্ডারে শত্রুপক্ষ চলে এসেছে, কিন্তু ডিউক কোনো কিছুই করছে না। তাদের সৈনিকেরা বসে আছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো রাজ্যে হামলা করা শুরু হয়ে যাবে। এটা শুনে তো সে প্রচন্ড রেগে যায়। সে ডিউককে জেলখানায় বন্দি করে ফেলে আর তাকে মারধর করে। এরপরে সে তাকে বলে, তুমি কেন বুঝতে পারছো না? তুমি হলে আমার ভাই আর বাইজি হলো আমার প্রেমিক, তার সঙ্গে তুমি নিজেকে কেন কম্পেয়ার করছো? তখন সে চিৎকার করে বলে, কারণ আমি সবসময় তোমার হাজব্যান্ড হতে চেয়েছিলাম, তুমি তোমার পাশে আমাকে একটু জায়গা দাও তাহলেই তো হয়। কিন্তু সে কিছুতেই তাকে মেনে নেবে না। রাজকুমারী যখন দেখতে পায় ডিউক একদম অবাধ্য হয়ে গিয়েছে তখন সে তাকে বলে, তুমি আসলে কি চাও? ডিউক তখন বলে, হয় তুমি আমার রানী হবে, নয়তো আমি এই সব কিছু ছেড়ে দেব। দরকার হলে আমি মারা যাব, তারপরেও আমি ওই বাইজির সঙ্গে তোমাকে দেখতে পারবো না। তখন সে তাকে বলে, তাহলে তুমি মরো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। কিছুক্ষণ পরে রাজকুমারী মিনিস্টারকে ডেকে পাঠায় আর সে তাকে বলে ডিউককে যেন শাস্তি হিসেবে এই রাজ্যের বর্ডারে রেখে আসা হয়, সে যেন কখনোই এই রাজ্যে ফিরতে না পারে। মিনিস্টার তাকে রিকোয়েস্ট করে বলে সে যেন ডিউককে এই ধরনের শাস্তি না দেয়, তাহলে রাজ্য অচল হয়ে পড়বে। কিন্তু রাজকুমারী তার কথাই শোনে না। সে তাকে বলে, আমি যা বলেছি তাই হবে। এরপরে মিনিস্টার ডিউকের সঙ্গে দেখা করে, তার জন্য ভালো ভালো খাবার নিয়ে যায়। সে তাকে বলে, তোমার সঙ্গে আজকেই আমার শেষ দেখা। আমাদের রাজকুমারী চিয়াং হুয়া ডিসিশন নিয়েছে যে সে তোমাকে রাজ্যের বর্ডারে পাঠিয়ে দেবে। এটা শুনে ডিউক অনেক কষ্ট পায় আর হাসতে হাসতে বলে, সে যখন আমাকে চাই না তখন এত বড় অপমান সহ্য করার থেকে আমি নিজেকে শেষ করে দেব। এটা বলেই সে ওখানে থাকা ভাঙা কাচের টুকরো নিয়ে নিজের গলায় আঘাত করে আর আত্মহত্যা করে মারা যায়। চিয়াং হুয়া যখন ডিউকের আত্মহত্যার খবর পায় তখন তো সে একদম ভেঙে পড়ে, কারণ সে কখনোই ভাবেনি যে ডিউক আত্মহত্যা করে ফেলবে। এজন্য তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। একই সাথে সে বুঝতে পারছিল না যে এখন এই রাজ্যের কি হবে, কে এই রাজ্য পরিচালনা করবে। তাহলে কি রাজকুমারীকে এই রাজ্য ত্যাগ করতে হবে? নেক্সট পার্টে অবশ্যই তোমরা সেটা জানতে পারবে। এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। তো আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এমনই আরও সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।